আমি কিন্তু না এবার সত্যি সত্যি এখান থেকে পালিয়ে যাব। যা, চলে যা, কিন্তু তার আগে আমার বাড়ি ভাড়ার টাকাটা ফেলে দিয়ে তুই যেখানে ইচ্ছা চলে যা। কি মুশকিল, লোকে ঘর ভাড়া দিতে না পারলে না ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। তা না করে আপনারা আমাকে নিয়ে ভেবে পুতুল খেলা খেলবেন? 30 বছর ধরে এরা যে পুতুলটাকে সাজিয়ে তুলেছিল সেটা যে ভেঙে গেছে রে উদাস। তাই তাই তো তোদের নিয়ে নতুন করে খেলাঘর সাজাতে চাইছে। গপুর চাচা, এই আল্লাহর দরবারে সেই ভাঙা গড়ার খেলা কোনোদিন শেষ হবে না রে, কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ ভাই, কিন্তু আপনারা তো কেউ ছেলে মানুষ নন মেসমশাই। মেঘের উপর কল্পনার প্রাসাদ মানে কি লাভ? তাসের ঘরের মতো সেটাও তো ঠিক একদিন ভেঙে পড়ে যাবে। তখন আবার নতুন পুতুল পেয়ে যাব। আসলে কি জানি উদাস, ভালোবাসার চরকায় যারা তেল দেয় তারা কখনো আপন পরের বিচার করে না রে। চরকা দেখলেই তাতে তেল ঢালে। তাই তো কি বউ এনেছিলি, আমি তার কি রূপ দিয়েছি, রাজ রানীর সাজে সাজিয়েছি। আরে বাবা, আমি আনতে যাবো কেন? দেখ, আমি আনতে যাবো কেন? তিনি তো নিজেই উড়ে এসে আমার ঘাড়ে বসেছেন। দেখছো মা কেমন করে বলছে, দেখছো? এইভাবে যদি বলে কালই আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, কালই বাপের বাড়ি চলে যাব। যেটা দিলে যাবো তো যাবি, আগে নাতির মুখ দেখাবি, তারপর এখান থেকে যাবি। কি হলো রে, কি হলো রে বাবা উদাস? ঠান্ডা লেগে গেছে, রাতে বারান্দায় শুয়ে ঠান্ডা লেগে গেছে। কেন কেন? নিজের ঘর থাকতে ও বারান্দায় শুতে যাবে কেন? ওই যে আমি না বলে চলে এসেছি না, তাই আমার উপর রাগ করে বারান্দায় শুয়ে থাকে। না 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 না, আজ থেকে আর সব চলবে না। আমি এই যে নতুন ঘর তুলেছি, খাট বিছানা কিনে এনেছি, ওইখানে তোদের ফুলসজ্জা হবে। আমি তোদের দুজনকে ওই ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দেবো। কিন্তু মানদা, আমাদের বৌমার সব ভালো, হাতে শাঁখা, শীতেতে সিঁদুর নেই কেন? আপনার আর্টিস্ট ছেলেও সব পছন্দ করে না। আমি অনেকবার কিনে দিতে বলেছি কিন্তু কিছুতেই কিনে দেয় না। ও না দিক, আমি পছন্দ করি তাই আমি নিজে সব কিছু কিনে নিয়ে এসেছি। এই দেখো, আয়, আয়, আয়। কিন্তু মা, কোনো কিন্তু নয়, আয় বস, বস, বস। সিঁদুর নয় তো রঙের খেলা, নয় শুধু অভিনয়। সিঁদুর নয় তো রঙের খেলা, নয় শুধু অভিনয়। ফুলগুর মতো প্রাণের গভীরে, ফুলগুর মতো প্রাণের গভীরে ঝিরি ঝিরি আয়, ঝিরি ঝিরি আবার। সিঁদুর নয় তো রঙের খেলা, নয় শুধু এই যে যাও, বৌমাকে নিয়ে নতুন ঘরে যাও। আমি বাইরে থেকে তালাটা বন্ধ করে দেবো। আমি একটু ওই রান্নার দিকটা দেখে আসি। এই যে চলো, তুমি আমার সঙ্গে চলো। আমি ভিতর ঘরে গিয়ে রান্না ঘরে গিয়ে কি করব? আমি বরং এদের সঙ্গে জমিয়ে বসে একটু গল্প করি। এই এক্কেলে বুড়োর কথা শোনা, আজকে ওদের ফুল সজ্জা আর তুমি ওদের মধ্যখানে ঢপের চপের মতো বসে থাকবে। এসো এসো বলছি, এসো। শাসন করছে দেখো শালা, মাঝে মাঝে আমার মনে হয় এটা আমার বউ না বড় মাসি। চলো চলো। এটা কি করলে? একজন মেয়ে মানুষ হয়ে এভাবে মিথ্যের সিঁদুর মাথায় তুলতে তোমার এতটুকু বাঁধলো না? আমি মেয়ে মানুষ নই, আমি বাইছি। এরকম অনেক সিঁদুর আমাকে পড়তেও হয় আবার মুছতেও হয়, তাই দুটো মানুষের আন্তরিক আগ্রহে আমি বাধা দিতে পারলাম না। তাছাড়া আমি যে তোমার বউ নই এটা জানাজানি হয়ে গেলে আমার কিচ্ছুটি হবে না, কিন্তু তুমি এদের কাছে একটা লম্পট চরিত্রহীন বলে প্রমাণ হবে। তাই আহা, আমার কথা কত ভাবছো তোমরা? ইউসুফ বলেছিল রাত পহলে তোমাকে নিয়ে যাবে, এদিকে 2 দিন পার হয়ে গেল, তার কোনো পাত্তাই নেই। তাতে তো তোমার কোনো লোকসান নেই মশাই।
দিব্যি জল জ্যান্ত ফকটিয়া একটা বউ পেয়ে গেছো। তা মশাই দুরাত তো বাইরে কাটালি, আজ কি করবে? আজ তো দরজাটা বাইরে থেকে তালা, আজ কি করবে? তাহলে বদ্ধ করে না আমি গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। ঠিক আছে ঠিক আছে, আমি তো ঘরের ভিতরেই থাকবো, কি করো না করো আমি হাড়ে হাড়ে টের পাবো। এই মেয়েটা, এই, তুমি ঘরে গিয়ে না দরজাটা বন্ধ করে দাও, আমি বাইরে চলে যাচ্ছি। না, আজ তুমি ঘরে শুবি, আমি বরং বাইরে শুবো। তা হয় না রূপা, তা হয় না। যতই শত্রুতা করি না কেন, তুমি তোমার অতিথি রূপা। তবু ওই ফুল দিয়ে সাজানো খাটটায় আমি কিছুতেই শুতে পারবো না উদাস। ওটা যে ঘরের বউয়ের জায়গা। মা বাবা কত কত শখ করে ঘর তৈরি করেছে, খাট বিছানা কিনেছে। আমি এই নোংরা শরীর নিয়ে ওটা কিছুতে অপবিত্র করতে পারবো না। তার চেয়ে তুমি বরং ঘরে শো, আমি বাইরে যাচ্ছি। সেই ভালো, কিন্তু রাত্রেবেলায় কোথায় যাবে? কোথা থেকে এসেছি, কোথায় যাব, সেই হিসেব তো কোনোদিন করিনি উদাস। আজ করে কি লাভ বলো? তাহলে চলো, আমি তোমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসি। একটু দাঁড়াও। আমাকে প্রণাম করলে কেন? আমাদের নিয়ে সবাই ফুর্তি করে, মজা লুটে। জীবনে এই প্রথম এমন একজনকে দেখলাম যে সুযোগ পেয়েও আমার শরীরে হাত ছোঁয়ায়নি। দুদিনের এই নকল সংসারে এসে যে সম্মান আমি পেয়ে গেলাম, চিরদিন আমার কাছে তোলা থাকবে। চলো উদাস, চলো। হাসছো কেন? ভাবছি তোমার জীবনের সঙ্গে আমার জীবনের কি মিল। চম্পা, তোমাকে কণ্ঠ সঙ্গীত বিক্রি করতে হয়, আর আমি শিল্প বিক্রি করি। ছবি নিয়ে বাজারে বসে কেউ মুক্ত হয়ে দেখে, কেউ তাচ্ছিল্যের হাসি হেসে মুখ ফেরায়। তবু রোজ সেগুলোকে সাজিয়ে নিয়ে আমাকে ৮-৫ জনের কাছে গিয়ে দাঁড়াতে হয়। তোমার মা বাবা কোথায়? মা ঘুমিয়েছিলাম মায়ের কোলে, উদাস, কখন যে মা গেল চলে। উদাস, সবাই বলে ও আকাশে লুকিয়ে আছে, খুঁজে না ও তোতা পাখি রে। উদাস, খুলে উড়িয়ে দেব আমার মাকে যদি এনে দাও। উদাস, আমার মাকে যদি এনে দাও। জানো চম্পা, মানামার ছেলেবেলাতেই মারা গেছেন। আর বাবা ছিলেন পটুয়া। পটের ছবি থেকে গ্রামের গঞ্জের মেলায় গান গাইতেন। তারপর যখন ভিডিওর ফাংশনে জ্বর এলো, বাবার পটের গানকে শুনলো না চম্পা। তাই তো আজ থেকে 5 বছর আগে বাবা ওই সমস্ত পটের ছবি নিয়ে ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে চুপ করো, চুপ করো উদাস। যাবার সময় আমার মনটা ব্যথায় ভরিয়ে দিও না। কেন এমন হয় চম্পা, কেন এমন হয়? এই পৃথিবীতে তো লক্ষ কোটি মানুষ, হাজার মানুষ সুখে শান্তিতে সংসার করছে। তবু আমার বাবাকে কেন জীবনের কাছে আর মানতে হয়? কেন তোমাকে আত্মপরিচয় হারিয়ে পাইছি শাস্তি হয় চম্পা? জানি না উদাস, জানি না। এই কেন ওর উত্তর জেনে দিতে পারতেন। সে ভগবানই তো চোখের জলে আমাদের যাত্রাপথ পিছল করে দিয়েছেন, বেঁধে দিয়েছেন। তাই চলো উদাস, সেই পথে আমাকে নামিয়ে দেবে, চলো। না না চম্পা, এ বাড়ির বাইরে তুমি কিছুতেই যেতে পারবে না। এই যে ইউসুফ, কোথায় তোমার আমাকে এই যে বিচ্ছু আমাকে এখান থেকে ইউসুফ নিয়ে গেল না কেন? হয়ে গেল শালা উদাসের কপালে না কেরোসিন। শোনো ভাই, শোনো, তুমি যখন এসেছো তখন দয়া করে না ওকে তুমি এখান থেকে নিয়ে যাও। পাগল নাকি? ইউসুফের মালে হাত দিয়ে আমি শালা ছুরি খাবো? তাহলে না আজ আমি এখান থেকে চলে যাবো। ওই তার আগে বিচ্ছুর হাতে তোমার লাশ পড়ে গেছে। এই বিচ্ছু, খবরদার! যে আমাকে আশ্রয় দিয়েছে তাকে হুমকি দিয়ে কথা বলবে না। ওস্তাদের হুকুম আমাকে মানতে হবে।
মনে রাখে দিন রাতে 24টা ঘন্টা আমি বাড়ির ওপর নজর রাখবো। তাহলে যা করতে হয় বাইরে গিয়ে করো। এখানে কেউ যদি তোমাকে দেখে ফেলে আমরা বিপদে পড়ে যাব। যাও বলছি। কেন রে, ব্যাপারটা তোর কি? তুই যে একেবারে নতুন বইয়ের মতো সাজগোজ করছিস রে চম্পা। দেখি দেখি ঘুমটা একটু সরা। খবরদার, খবরদার বিচ্ছু, আমার এই ঘোমটায় হাত দেবে না। একটা কথা মনে রাখবে, আমার এই ঘোমটার নিচে লুকিয়ে আছে পবিত্র গৃহবধূর পরিচয়। বাইজিরা কখনো গৃহবধূ হয় না রে, তাদের বাজারের বউ হয়ে জীবন কাটে। এখানে বসে কোনো ফালতু স্বপ্ন দেখিস না। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। যাচ্ছে যাচ্ছে। শোনো বাবু, চম্পা যদি এখান থেকে পালিয়ে যায় তাহলে সারা তোমাকে চান দিতে হবে। মনে রাখবে, মেয়েটা হচ্ছে তোমার এখন জীবন কাটি। ওকে পাহাড় দিয়ে রাখতে পারলে তুমি সারা বেঁচে থাকবে, নইলে দেখেছো দেখেছো, যতবার সোজা পথে হাঁটতে চায় ভাগ্য সেই পথটাকে আবার গোলক ধাঁধায় হারিয়ে দেয়। নাহলে নাহলে কেন কেন ইস্যু হঠাৎ করে ধরা পড়বে? আর কতদিন তোমাকে নিয়ে অভিনয় চালিয়ে যেতে হবে? ভগবানের কি কোনো বিচার নেই? না, নেই। ভগবানের কোনো বিচার নেই। এই যুগে সুখের পাল্লাটা যখন ভারী হয় তখন দুঃখের পাল্লায় তোলার জন্য ওই ভগবানের পকেটে আমাদের মতো কিছু পুতুল থাকে। তাই ইস্যু দাস, ইস্যু, আমরা হেসে গিয়ে নিচে ভগবানের বিচারটাকে অস্বীকার করি। ইস্যু, চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানো না। আরে প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়াটা, চুপি 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 করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানো না। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়াটা, চুপি 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 করে কাছে এলাম। অন্ধকারে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে, এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে। অন্ধকারে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে, এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে। দরজা দেখে নেই মুশকি, দরজা দেখে নেই মুশকি, কৃষ্ণ লীলায় মাতলা। উদাস উদাস উদাস, আমাকে আমাকে তুমি জোর মারলে। উদাস, আমাকে তুমি জোর মারলে। এরকম এরকম জোর তুমি আমাকে 10 বছর আগে কেন মারোনি? উদাস, মারো 10 বছর আগে কেন মারোনি? 10 বছর আগে মারলে আমার 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 অবস্থা তো এরকম হতো না। তবু আমার যার ফিরে আসার কোনো উপায় নেই। তবু তুমি আমাকে মারো, আমার চৈতন্যটাকে জাগাও, তুমি আমাকে মারো। উদাস, আমাকে মারো মারো মারো। না চম্পা, না, তোমাকে শাসন করার কোনো অধিকার আমার নেই চম্পা। যার কোনো ছবি বাজারে বিক্রি হয় না, যে খড় ভাড়া দিতে পারে না, সে কি একটা মানুষ চম্পা? তুমিই তো সত্যিকারের মানুষ উদাস। একদিন তুমি অনেক বড় হবে, সারা পৃথিবী জুড়ে তোমার ছবি বিক্রি হবে, দেশ বিদেশের মানুষ পুরস্কারের ডালি সাজিয়ে তোমার কাছে ছুটে আসবে। তুমি হারবে না উদাস, তুমি হারবে না। আমি বলছি তুমি জিতবে। তুমি কথা দাও উদাস, তুমি জিতবে। তুমি কথা দাও, কথা দাও, কথা দাও। আমার স্বপ্ন কিনতে পারে উদাস, এমন আমির আমার জল ছবিতে রং মিলাবে।
সিংহাসনে বসে সুখের বিচার করি। আমি ভবের ঘরে অভাব দিয়ে ভরি। আর বড় বন্ধু মোর অধীর গো, আমার জল ছবিতে রং মেলাবে আবির গো, আমার স্বপ্ন কিনতে পারে এমন আবির গো, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির গো। জিতবই, আমাকে জিততেই হবে। সুভাষের সঙ্গে উর্মিলার বিয়ে হয়ে গেছে, আজ তাদের ফুলসজ্জা, আর এটাই হবে মামা বাবুর কন্টাক্ট সজ্জা। এবার আমি চাল গুটিয়ে গুটিয়ে শেষ কিস্তির চাল দিতে হবে। কিন্তু এই মহিম যদি ঠিক মতো দান না ফেলে তাহলে তোমার সব খুঁটিগুলো মরে যাবে কিশোর বাবু। আরে তুমি তো ঠিক মতোই খেলবে মহিম। তুমি শুধু এই খেলার খেলোয়াড় নও, তুমি তো আমার পার্টনার। মাল তো চোখে দিচ্ছ কেন বাবু? তুমি মাল কামাবে আর আমাকে মজুরি দেবে, ওসব পার্টনার ভড়কে দিয়ে কি লাভ? ভুড়কি নয় রে, ভুড়কি নয়, আমি মায়েরই বলছি। তোমাকে আমি প্রথম দেখে আমি ঠিক করে ফেলেছি, যা করব আমরা দুজন মিলেই করব। এ বাবু, এসব মিষ্টি কথার টোপ খাইয়ে কাজ হাসিল করার পর আমাকে আবার পুলিশ হাতে তুলে দেবে না তো? পাগলারে, মানুষ চিনলে না, আমি ধর্মপ্রাণ মানুষ, সত্যি ছাড়া মিথ্যা বলি না। মামা বাবুর সম্পত্তিটা আর কারখানাটা হাতে এলে আমি তোমাকে পার্টনার করে নেব মহিম। তোমার কথা বিশ্বাস করতে বড় স্বাদ হয় বাবু। আসলে ভাঙা বাড়িতে বাস করে রাজপ্রাসাদের স্বপ্ন দেখতে বড় ভয় করে। ভয়? কিসের ভয় রে মহিম? আমরা দুজন যদি হাতে হাত রেখে কাজ করি, এই শালা গোটা দুনিয়াটা আমরা পকেটে পুরতে পারবো। কিন্তু এই দুনিয়ায় এত মানুষ থাকতে আমাকেই কেন ম্যানেজার করবে এটা বলতে পারো? তোমাকে আমি প্রথম দেখে আমি আমার ভাই দেখে ফেলেছি মহিম। তোমার আবার ভাই আছে নাকি? ছিল ছিল রে মহিম, ছিল। ভাইটা আমার ছোট্ট থেকে স্বপ্ন দেখতো সে একদিন বড় হয়ে একটা বড় কোম্পানির ম্যানেজার হবে। নিয়তির নিষ্ঠুর খেলায় ভাইটা আমার একদিন কলেরা হয়ে আমার কোলে মাথা রেখে ভাইটা আমার মারা গেল রে মহিম। তাই তো তোমাকে আমি সেই কোম্পানির ম্যানেজার করে ওই মরা ভাইটার আত্মা শান্তি দিতে চাই রে মহিম। জানি জানি এসব তোমার হেডিক মারা কথা, তবু আমাদের মতো মানুষের মনটা বড় নরম বাবু। একটু ভালোবাসা কথা শুনলেই সালা নেড়ি কুত্তার মতো সেদিকে ছুটতে থাকে। কুত্তা নয় মহিম, কুত্তা নয়, তুমি আমার কোলের ভাই। এই টাকাটা রাখো, ওর মোমোর ওষুধের ডোজটা ডাবল করে দাও। 1 মাসের মধ্যে বুড়োটাকে খতম করা চাই। কে 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 ওখানে? আগে আগে আমি। ভয় পাবেন না স্যার, ভয় পাবেন না। আমি 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 আপনাদের না কোনো কথা শুনেওনি আর কোনো কিছু দেখেওনি। বউ ভাতের ভোজ খেয়ে এলাম তো, তাই একটা ঢেকেও তুললাম। তাহলে উকিল বাবু বেশ ভরপেট খেয়েছেন মনে হচ্ছে। আরে না 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 না, এই বয়সে না পেটে জায়গা রেখে খেতে হয়, বুঝেছেন?
পুড়ে লুচি আর কেজি খানেক মাংস আর ওই গোটা 32টা মতো রসগোল্লা খেয়ে উঠে পড়লাম। আরে এত সব খাওয়ার পরও আপনার পেটে এখনো জায়গা আছে বাবু? ধুর, উকিলদের আবার পেট ভরা নাকি? শুনুন শুনুন শুনুন, এদিকে আসুন তো। 105 টাকা দেন তো, 105 টাকা দেন তো। টাকা? কিসের টাকা? এখন তো পাওয়ার অফ অ্যাটর্নির কাগজটাই হাতে পেলাম না। ধুর, এটা অন্য কারণের জন্য, বুঝেছেন? অন্য কারণের জন্য। ওই যে একটু আগে যা হলো, মানে কিছু দেখেও নি আর কিছু শুনেও নি, তারই একটা সামান্য মজুরি। এই নিন রাখুন। শালা আপনি একটা হচ্ছে যন্ত্রমাল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। এবার দুজনে মিলে যমরাজের নিশ্চিন্তে যমরাজের ম্যানেজারি করুন। ততক্ষণ আমি আমার চোখ কান দুটোই বন্ধ রাখবো। চলে আমি। দাঁড়াও নিকুঞ্জ, আমার ওই পাওয়ার অফ অ্যাটর্নি কি হলো? এই যে স্যার, এই যে স্যার, আমার না সব কাগজপত্র সব স্যার তৈরি করেছি, কিন্তু স্যার ওই রেজিস্ট্রি অফিসের তা বন্ধ থাকার জন্য না ম্যানেজারের সইতে স্যার হয়নি। কেন অফিস বন্ধ কেন? আর বলবেন না স্যার, আমরা উকিলরা মিলে, সমস্ত উকিল মিলে স্ট্রাইক করেছি। স্ট্রাইক করেছো কেন? তোমাদের আবার কিসের দাবি? আর বলবেন না স্যার, আমাদের এক সহকর্মী, মানে আমাদের মতো একজন উকিল, ওই যে বটতলা উকিলের আগে মাথায় না কাকে না হেগে দিয়েছে। ছে 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 ছে, কাকে হেগে দিয়েছে একেবারে। তাই আমরা সমস্ত উকিল মিলে না স্ট্রাইক করেছি। সরকারকে সেখানে পাকা সেরেস্তা ঘর তুলে দিতে হবে, না হয় এই রাজ্যে যত কাক আছে সবাইকে না বন্দি করে খাঁচে পুড়তে হবে। এই সামান্য কারণে স্ট্রাইক করেছো? হাজার হাজার মানুষের কত অসুবিধা হবে সেটা একবার ভাবলে না? আগে তাই বলে তো অন্যায়কে তো মেনে নিয়ে যাবে না স্যার। আর স্ট্রাইক হলো আমাদের গণতান্ত্রিক অধিকার, বুঝেছেন? স্ট্রাইক হলো আমাদের গণতান্ত্রিক অধিকার। আর আমাদের পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলা মানে তো স্ট্রাইক মাইকি জয়, স্ট্রাইক মাইকি জয়। চলে, নমস্কার, চলে। আশ্চর্য, এরা সবাই মিলে আমাকে পাগল করে দেবে। এই যে মহিম, তুমি আমাকে কি ওষুধ খাওয়ালে যে তখন থেকে মাথাটা ঘুরছে? আমি তো আপনাকে ঠিকই ওষুধ খাইয়েছি স্যার। আসলে বিয়ে বাড়ির কাজের চাপে আপনার প্রেশারটা বোধহয় বেড়ে গেছে। আপনি ভিতর আসুন, আমি আপনাকে একটি ঘুমের ওষুধ খাইয়ে দিচ্ছি, তাহলে একেবারে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। একেবারে যাকে বলে গভীর ঘুম। আসুন স্যার, আসুন, ভিতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, কবে যে আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো কি জানি। কিশোর, আমি তোমার হাতে আমার সমস্ত সম্পত্তি তুলে দিতে পারলে আমি হয়তো এবার নিশ্চিত হতাম। তুমি ঠিক কথা বলেছো বাবা। কিশোরদা দায়িত্ব নিলে হয়তো আমরা সবাই সারা জীবনের মতো নিশ্চিন্ত হতে পারবো। পাগলা রে, মানুষ চিনলে না। মামার জন্য যদি আমি জীবন দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। ধন্য কিশোরদা, তুমি ধন্য। তুমি না থাকলে আমার এই বিয়ে বাড়ির প্রীতিভোজ অনুষ্ঠানটা নির্বিঘ্নে পার হতো না। কিন্তু তোমার বাবা মা মানে ওদেরকার আত্মীয় স্বজন নিশ্চয়ই বিয়েতে আসেনি? না না না, আমি তেমন কাউকে নিমন্ত্রণ করিনি, শুধুমাত্র মা বাবাকে একটি কার্ড পাঠিয়েছিলাম। বাহ, ইঞ্জিনিয়ার ছেলের উপযুক্ত কাজই করেছো। গ্যাস বেলুনকে আকাশ উড়াতে হলে আগে তার সুতোটাই কেটে নিতে হয়। এ কি বলছো দেবো? আমি বলতে চাইছি, জীবনের হাই রোডে গাড়ি চালাতে গেলে বিয়ের চেক পোস্টে আগে বাবা মাকেই নামিয়ে দিতে হয়, তাই না? দেবো, যে মানুষটা তোমার বাবার গালে চড় মেরেছে তার হয়ে ওকালতি করাটা তোমার মানায় না। হ্যাঁ 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 হ্যাঁ, বাইরে না থাকলে ওই ভিতরের চাটা আমার এখনো যন্ত্রণা হচ্ছে।
তাই তো এবার এবার আমি আর তাহলে নিশ্চয়ই ওই ফোটকাট মানুষটার যদি একটু সৎসাহস থাকতো তাহলে মাথা উঁচু করে এই নিজের ছেলের বিয়েতে নিমন্ত্রণ খেতে আসতো। মাদাই মণ্ডলী সৎসাহস না থাকলেও আমি আপনাদের হয়ে নেমন্তন্ন রক্ষা করতে এসেছি স্যার। কি উদাস, নমস্কার। তুই আমাদের বাড়ি ভাড়া হয়ে এই বাড়িতে আসার সাহস করে আসছে? কেন? আমি তো বিয়ের কার্ড নিয়ে এখানে এসেছি, তোমাদের দারোয়ান এটা দেখে আমাকে ভিতরে ঢুকতে দিয়েছে। এই কার্ডটা তো আমি সুবলের হাতে বাবা আমাকে দিয়ে পাঠিয়েছিলাম। বাইরের মানুষকে দিয়ে কার্ড পাঠিয়েছি যে নেমন্তন্ন করা হয়, বাইরের মানুষই কিন্তু সেই নেমন্তন্ন রক্ষা করতে আসি সুভাষদা। উদাস, হ্যাঁ, এটা যদি ভদ্রলোকের বাড়ি হয় তাহলে আমার চা কফি কিংবা ঠান্ডা শরবতের কোনো অভাব হবে না। বলুন স্যার, কোথায় কি হ্যাঁ কি খাইয়ে আমাকে ভদ্রতা শুরু করবেন? তোমার জন্য ছোট লোকের জন্য এই বাড়িতে শুধু ঘাড় ধাক্কার দিয়ে ব্যবস্থা আছে। যাও, বেরিয়ে যাও। রাজেন্দর, এক মিনিট, ওই রাজেন্দরকে ডাকার আগে না আমার কথাটা একটু ভেবে দেখুন। এই যে কার্ডটা দেখছেন না, এটা আপনাদের বাড়ির কার্ড, নিমন্ত্রণ কার্ড। এই কার্ডে নিমন্ত্রণ কর্তা হিসেবে ওই পরিতোষবাবুর নামটা লেখা আছে। তাই নিজের নামের ইজ্জত রক্ষা করতে হলে ওনাকে গল বস্ত্র হয়ে আমাকে ভেতরে নিয়ে যেতে হবে। বাবা, উনি ঠিকই কথা বলেছেন। যদি ওনাকে বেরিয়ে যেতে হয় তাহলে তোমার নিজের ছাপানো নামের উপরে তোমাকে নিজেকেই থুতু দিতে হবে। হ্যাঁ, যাও, তুই ভিতরে যাও, যা ইচ্ছে যত ইচ্ছে খেয়ে নেবে, যাও। এ কি স্যার, এমন ভাবে কথা বলছেন যেন ভিখিরিকে ভিক্ষে দিচ্ছেন? তোমাদের মতো মানুষের সঙ্গে আর কেমন ভাবে কথা বলবো? কার সঙ্গে কথা বলছেন সেটা বড় কথা নয় স্যার, বড় কথা হলো কে কথাটা বলছে, কারণ আপনার ব্যবহারই কিন্তু আপনার পরিচয়। নাও সুভাষদা, তোমার বিয়ের উপহারটা রাখো। শুনেছি তুমি দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাও না, আবার পয়সা খরচ করে বিয়ের উপহার নিয়ে এলে। এর জন্য আমার একটা পয়সা খরচ হয়নি স্যার। বাড়িতে রং তুলি আর কাগজ ছিল, তাই একটা ছবি এঁকে দিয়েছি। নাও দেখো। নাকি এটা আমার বাবা মায়ের ছবি? হ্যাঁ, বিয়ের রাতে একজন ঘরছামের জন্য এর থেকে ভালো উপহার আর কি হতে পারে সুভাষদা? শাট আপ রাস্কেল, তোরে উপহার আমি আজ তো করে ছুড়ে ফেলে দেবো। চমৎকার সুভাষ, চমৎকার। বিয়ের মণ্ডপ থেকে তো মানুষগুলোকে আগের বিসর্জন দিয়ে দিয়েছো, এবার ওই ছবিটাকেও আস্তে করে ফেলে দিতে চাইছো। ওদের সঙ্গে আমার কিন্তু বিয়ের মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে ওই দেবতাদের সঙ্গে যে আমার জন্মান্তরের সম্পর্ক হয়ে গেছে সুভাষ। তাহলে সুভাষ দাও, ওই ছবিটাকে তুমি আস্তে করে ফেলে দিও না। আমাকে ভিক্ষা দাও সুভাষ, আমাকে ওই ছবিটা তুমি ভিক্ষা দাও। দিয়ে দাও সুভাষ। পুজো না জানলে মানুষ পুরোহিতকে ডেকে পুজো করায়। আজ উর্মিলা নিজে পুজো দায়িত্ব নিয়ে আমাদের সবার মুখ উজ্জ্বল করুক। দাদা, উর্মিলা, ওই অসভ্যদের ছবি আমার বাড়ির দেওয়ালে থাকতে পারে না। না বাবা না, এই ছবিটা দেওয়ালেও টাঙানো থাকবে না। আমি আমার ঠাকুরের আসনের সবার উপরে এই সত্যের ছবিটা তুলে রাখবো বাবা, তুলে রাখবো। উর্মিলা, তুমি কাকে কি বলছো? তুমি তোমার জন্মদাতার বাবার বদলে কিনা? জন্মদাতা মা বাবার কাছে মেয়েরা তো মাত্র 20-25 বছরের জন্য জমা থাকে, কিন্তু বাকি জীবনটা যারা তাদের আশ্রয় দেয় সেই শ্বশুর শাশুড়িকেই মেয়েরা তো নিজের মা বাবা বলে ডাকতে শেখে। আর এই বদলটাই তো নারী ধর্ম, এই দেশের একমাত্র নারী ধর্ম। তাহলে সেই জীবন্ত মানুষগুলোকে ফেলে রেখে তুমি তাদের ছবিটাকে পুজো করে কোন ধর্ম পালন করতে চাও? বিশ্বাস করুন আপনারা, আমি জানতাম না, বিয়ের আগে পর্যন্ত জানতাম না যে ওনারা বাড়ি ছেড়ে চলে গেছেন। যখন জানতে পেরেছি তখন বাইরের আত্মীয়দের স্বজনদের সামনে আমাদের পরিবারের মান সম্মান বজায় রাখার জন্য আমি একমাত্র বিয়ের পিড়িতে বসতে রাজি হয়েছি। আগে যদি জানতাম তাহলে এই বিয়েতে আমি কোনোদিনও রাজি হতাম না। কোন কথার উপর ভরসা করে তোমার এই কথাগুলো বিশ্বাস করবো বলতে পারি? আমি বলছি ভাই, আপনি বিশ্বাস করুন। সুভাষ প্রথম দিকে তার পরিচয় গোপন করেছিল। আমার বোন একটা গভীর ষড়যন্ত্রের শিকার। তবু যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা শুনে রাখুন, যতদিন না পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ির পা
পা ছুঁয়ে আমি আশীর্বাদ দিতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের ফুল সজ্জা হবে না। উর্মিলা, না 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 না, তুই এই বিয়ে সিঁদুরের সম্পর্ক তুই অস্বীকার করিস না, মা অস্বীকার করিস না। বিয়ে যখন হয়ে গেছে তখন বাইরের মানুষ আমাদেরকে স্বামী স্ত্রী বলেই জানবে বাবা, কিন্তু আমাদের ফুল সজ্জার ঘরটা আজীবন তালা বন্ধ থাকবে। এতদিন ধরে তোমরা উর্মিলাকে নিয়ে অনেক খেলা খেলেছো, অনেক, কিন্তু এবার আমি আমার জীবনের খেলাটা নিজেই খেলবো। মাই ডিয়ার হাজবেন্ড, গুড নাইট। গাছে থেকে উঠেছিল সুভাষদা, বৌদি শুধু তোমার পায়ের তলা থেকে না ওই মইটা টেনে নিয়ে চলে গেল। চলি ভাই না দাদা, আমি গরিব মানুষ, লঙ্গর খানের খিচুড়ি খেয়ে যে আনন্দ পাই, বড় লোকের বিরিয়ানিতে তার 4 আনাও পায় না। কারণ আমি 16 আনা মানুষ থাকতে চাই দাদা, 16 আনা মানুষ। চলি। এখন কি হবে বাবা? আমি 5 জনের সামনে কিভাবে মুখ দেখাবো? তার জন্য কোনো চিন্তা নেই, কারণ কালী মাখা পোড়া মুখটাই তো হনুমানের আসল পরিচয়। তাই এবার তুমি তোমার আসল পরিচয় নিয়ে আমাদের নকল সমাজে মুখ উজ্জ্বল করতে পারবে। কে কি করবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি কিছুতেই তোমাদের তাছাড়া বরং উর্মিলাই সুভাষ উর্মিলাই ওর বাড়িকে পাঠাক, আর উর্মিলা ম্যানেজ করে তার মা বাবাকে এ বাড়িতে নিয়ে আসুন। যে মানুষটা আমাকে এত বড় অপমান করেছে সে এখানে এসে আমার বুকের উপর চেপে বসে থাকবে? এখানে না এলে ওর শয়তানি শোধটা তুলবেন কি করে মামা বাবু? ওর উপর প্রতিশোধ নিতে গেলে তো সাদা কাগজে একটা সই করিয়ে নিতে হবে নাকি? শুধু সাদা কাগজে সই করালেই ভিটে দখল করা যাবে না, বাড়ি দলিল চাই, দলিল। আমি আগে সরিয়ে নিয়ে এসেছি বাবা, আমি বাড়িতে থেকে বাড়ি বেরোনোর আছে, ওটা আমি বাড়িতে সরিয়ে নিয়ে এসেছিলাম। আমি আসছি বাবা। ব্যাস মামা ব্যাস, আর তুমি আর না বলো না মামা। তোমার অপমানের প্রতিশোধ তুলতে না পারলে আমি যে নিশ্চিন্তে ঘুমোতে পারবো না মামা। তাই আমার কষ্টের কথা ভেবে তুমি একবার রাজি হয়ে যাও মামা। তুমি একবার হাসি মুখে আমাকে তোমার সেবা করতে দাও মামা। তোমাকে না বলার সাধ্য আমার নেই কিশোর। তুমি আমার আশা ভরসা ভবিষ্যৎ। নিজের ছেলে মেয়েরা যখন পর হয়ে গেছে তখন তুমি কি করে আমার এত আপন হলে কিশোর? কি করে আমাকে বশ করলে কিশোর? কি করে তুমি আমায় বশ করলে? আমার তো আর কিছুই নেই মামা, আমার আছে তোমার প্রতি শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা। কিশোর মামা তুমি আমাদের ভরসা, মামা তুমি আমাদের ভরসা। তোমার কাছে যত আভা, যত সুখ, যত আশা দুরাশা, মামা তুমি আমাদের শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসার স্বর্গ ছেড়ে আমি কোথায় যাব? ঠাকুর, নরকে যখন জন্ম নিয়েছিলাম, তাহলে কেন তুমি আমাকে এই স্বর্গের লোভ দেখালে? কেন যাযাবরে জীবনে এনে দিলে এই সংসারের স্বপ্ন? কেন
বলো ঠাকুর কেন এনে দিলে এই স্বপ্ন? তাহলে তোমার মনে এখনো সংসারের স্বপ্নটা বেঁচে আছে চম্পা ভাই? কে কে? বেচাদা, বেচাদা, তুমি তুমি এখানে কেমন করে এলে? আমার এই নতুন ঠিকানা তুমি জানলে কেমন করে? দুদিন আগে বিচ্ছুকে এই বাড়ি থেকে বেরো দেখেছিলাম, আর সেই দিন থেকেই সারা শিকারের রাস্তায় ঘুরঘুর করছি। বিশ্বাস করো বেচাদা, পুলিশের তাড়া খেয়ে ওই ইউসুফ আমাকে এখানে ঢুকিয়ে দিয়েছে, আর এরা এদের ভাড়াটের বউ মনে করে আমাকে ভুল করে বসেছে। আর সেই ভুলের সুযোগ নিয়ে তুমি সিটিতে সিঁদুর দিয়ে সবাইকে ঠকাচ্ছ। না 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 বেচাদা, না, তুমি ভুল করছো, আমি কাউকে ঠকাইনি। জানো বেচাদা, এদের একমাত্র ছেলে এদের ছেড়ে চলে গেছে, তাই আমাকে পেয়ে ওরা আমাকে সেই ছেলের ব্যথা বলতে চাইছে, আর আমি ওদের জালে জড়িয়ে পড়েছি। তুমি যে বাজির মেয়ে সেটা কি করে ভুলে গেলে চম্পা ভাই? ভুলিনি গো বেচাদা, ভুলিনি। বাইচের মেয়ে বলেই তো আমার বুকের ভেতরটা ভর সংসার পাওয়ার জন্য মরুভূমির মতো চলছিল। অল্প দিনের জন্য হলে আমি ঘর পেয়েছি, সংসার পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি। আমি আমার মরুভূমির জ্বালাও ভুলেছি। তাই আমার এই কাছের স্বর্গটাকে ভেঙে দিও না গো বেচাদা, চলে যাও এখান থেকে, চলে যাও। তাহলে যে মুখ বন্ধ রাখার জন্য আমাকে মজুরি দিতে হয়েছে খাবে চম্পা? কিন্তু আমার কাছে নগদ টাকা করে কিচ্ছু নেই। আরে টাকা নেই তো কি হয়েছে, তোমার এই গা ভর্তি গয়না তো রয়েছে। কিন্তু এগুলো সব নকল, আসলে একটা আংটি ছিল, সেটা আমি গফুর চাচাকে দিয়ে বিক্রি করতে পাঠিয়েছি। তাহলে ভিতর গিয়ে দেখি খবরটা ফাঁস করে কিছু পাওয়া যায় কিনা। খবরদার বেচাদা, ভেতরে ঢোকাবার একদম চেষ্টা করবে না। আমি তোমাকে জোরহাত করে বলছি, তুমি ভেতরে যাবে না। আমি কিন্তু তাহলে তোমাকে গলা টিপে শেষ করে দেব। আরে এ কি করছো বৌমা? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। যদি বাঁচতে চাও এক্ষুনি এখান থেকে চলে যাও। কি হয়েছে বৌমা? লোকটা কে, কি করেছো? আমি বলছি, আপনাদের বৌমার আসল পরিচয় হলো বেচাদা! এই বেচাদা হলো ওর মাস্তিতো দাদা। আমি আর একদিন আসবো রে চম্পা, আর সেই দিন যদি খালি হাতে ফিরতে হয় তাহলে আমাদের দু ভাই বোনের সম্পর্কটাই বদলে যাবে। লোকটার হাব ভাব দেখে তোমার আত্মীয় বলে মনে হয় না তো বৌমা। কি চাইও, কেন এসেছিল এখানে? ও আমার জীবনের একটা শত্রু, আমার অন্ধকার অতীত থেকে উঠে আসা একটা সর্বনাশার ঝড়। যার বর্তমানটা এত সুন্দর, তার তো অতীতে কোনো অন্ধকার থাকতে পারে না বৌমা। পারে চাচা, পারে। তাই তো আমি এক অন্ধ অতিথির চোরাবালিতে দাঁড়িয়ে ফাঁকি স্বর্গ করতে চাইছি। স্বর্গ তো আমাদের মনের মধ্যে বৌমা। জান্নাত আর জাহান্নাম সবই মনের ভিতর। মনের দেওয়ালে কালির দাগ না লাগলে সে মানুষ তো খাঁটি সোনা। তবু তো বাজারে সোনার দাম নেই গো চাচা, তাই তো আমার সোনার আংটিটা বিক্রি করতে পাঠিয়েছিলাম। তুমি কেন, কি জন্য, কি চাইছো আমি জানি না, তবু এই আংটিটা বিক্রি করে আমি এই 1200 টাকা নিয়ে এসেছি। এই নাও। দাও চাচা, শোনো চাচা, এই আংটি বিক্রির কথা কেউ যেন জানতে না পারে। চাচা বলে যখন ডেকেছো, তখন আমার উপর সেই বিশ্বাস তুমি রাখতে পারো বৌমা। না 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 না, আমাদের বৌমার বিশ্বাস আমাদের কাছে, তুমি তাতে ভাগ বসাতে আসছো কেন গফুর ভাই? পায়ের নিচের মাটিটা ভাগ হয়ে গেলেও মাথার উপরে আকাশটা ভাগ হয়ে যায়নি মাথায়। তা স্নেহ ভালোবাসার উদার আকাশে কোনো বেড়া নেই। তাই চম্পা শুধু তোমার একার বৌমা নয়, সে যে রাম রহিমের মা। গফুর ভাই, বাবা, বাকি আর আগাম মিলিয়ে আমাদের 6 মাসের বাড়ি ভাড়া নিন। এত টাকা তুমি একসঙ্গে কোথায় পেলে বৌমা? মানে জানেন বাবা, আপনার ছেলের অনেকগুলো ছবি একসঙ্গে বিক্রি হয়েছে, তাই হতেই হবে। আমাদের বৌমা বাড়ি পর্যন্ত এ বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে আমাদের ছেলেটার উন্নতি শুরু হয়েছে। শুধু উদাস কেন মানদা, আমাদের কথাটাও একবার ভাবো। সুভাষ চলে গেল, আমার মাইনে করিও বন্ধ, ঠাকুর আমাদের সব অভাব পূর্ণ করে দিচ্ছেন। নাও মানদা, তুমি টাকাটা আলমারিতে তুলে রেখে দাও। না 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 না, আমি পারবো না, এ বাড়ির দায়িত্ব নিতে আমি আর পারবো না।
আমি বরং যার দায়িত্ব তার আঁচলেই চাবিটা বেঁধে দেব। না মা, এ আপনি কি করছেন মা? এটা করবেন না, এটা হয় না, ভুল আপনি করবেন না। কেন হয় না বৌমা? তুমি যখন এই বুড়ো বুড়ির সব দায়িত্ব নিতে পেরেছো, তখন চাবিটাও আঁচলে বেঁধে নাও। আপনারা কি পাগল হয়ে গেছেন মেশমশাই? ওকে ভালো করে চেনেন না, জানেন না যেমন হঠাৎ আসে তেমনি হঠাৎ করে একদিন চলে যেতে পারে, তবু ওকে এতখানি বিশ্বাস করছেন কেমন করে? আমরা যে 4th ক্লাস মানুষ রে, আমাদের টেকে কোনো টাকা করি না থাকতে পারে, কিন্তু আমাদের এই বুক ভরা বিশ্বাসটাকে হরিলুটের বাতাসার মতো আমরা সবার সামনে বিলিয়ে দিতে পারি। নাও নাও বৌমা, এসো এসো। মা, মা, মা গো, আমি তোমার এক হতভাগিনী মেয়ে মা। আমার এই বুকের ভেতরটা যদি তোমাকে দেখাতে পারতাম, তাহলে তুমি দেখতে যে আমার বুকের ভেতরটা কেমন করছে। তবু তোমাদের এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই মা। আপনারা যা ইচ্ছে করুন মাসিমা, এরপর কোনো অঘটন ঘটলে আমাকে কিন্তু দোষী দেবেন না। চম্পা মরবে, তবু তোমাকে কারো কাছে দোষী শাস্তি দেবে না গো। এই, এই বদর, বেশি কথা একদম বলবি না। আমার বৌমাকে কোনো কথা বলবি না। বেশি কথা যদি বলিস না, তাহলে ভাড়ার টাকাটা ফেরত দিয়ে দেবো, দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। ভাড়া টাকা ফেরত দেবেন মানে? কে দিয়েছে ও টাকা? কেন? বৌমাই তো দিয়েছে। আমি না এবার সত্যি সত্যি পাগল হয়ে যাব। কেন দিয়েছে ও টাকা? দেখেছো মানদা, নিজে তো বেটা কোনো টাকা করে দেয় না, আর বৌমা দিলেও গরম দেখায়। এই এই বেটা, তোর মতলবটা কি আমাকে একবার বলতো দেখি। সেটা যদি বোঝাতে পারতাম, তাহলে হঠাৎ ফের বোঝাটা আমাকে বইতে হতো না। বিয়ের বোঝাটা বউ যতটা কষ্ট, নামিও রাখা ততটাও কষ্ট ভাই। তাই তো আমাকে এত দূর থেকে সেখানে ছুটে আসতে হয়েছে ভাই। তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে এই তো পরিতোষ বাবুর মেয়ে, আমাদের সুভাষদার বউ। তুমি কোন সাহসে বাড়িতে এসেছো? যাও, বেরিয়ে যাও বলছে কোনি। না না মা, না, এটা করবেন না মা, এটা করবেন না। ভর সন্ধ্যাবেলায় বাড়ি বয়ে আসা অতিথিকে এইভাবে বাড়ি থেকে বিদায় করে দিতে নেই। আপনি কেন এসেছেন, কি চান বলুন আপনি। আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি। কে বাবা মা? সুভাষের সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই। যে ছেলে না, আপনারা ও কথা বলবেন না। বিশ্বাস করুন, সুভাষের কোনো দোষ নেই। ও শুধু আমার জন্য মিথ্যা কথা বলেছে। আমার জন্য ওর কোনো দোষ নেই। পাছে যদি আমার বাবা এই বিয়েতে অমত করে, এই জন্যই ওসব কথাগুলো বলেছিল। তোমার কাছ থেকে সুভাষের হয়ে আমরা কোনো ওকালতি শুনতে চাই না মা। আমি আমার মরা মায়ের দিব্যি খেয়ে বলছি, আপনারা আমার কথাটা শুনুন। আমি শুধু আজকে একটা মাত্র কথা বলতে এসেছি। যতদিন না পর্যন্ত আমরা ও বাড়িতে গিয়ে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, ততদিন পর্যন্ত আমি বিবাদা হয়ে স্বামীর ঘর করব না। আমাদের আশীর্বাদটা যদি তোমার এতই দামি, তাহলে সুভাষ কেন তোমার সাথে এই বাড়িতে এলো না? হয়তো নিশ্চয়ই কোনো অসুবিধা আছে তাই আসেনি। সে ছোট, সে ভুল করতে পারে, কিন্তু আপনি তো বড়, তাই সব মান অভিমান ভুলে ক্ষমার দায়িত্বটা যে আপনাকেই নিতে হবে বাবা। তাই যান বাবা, ওর সঙ্গে গিয়ে ওর নতুন জীবনের অধিকারটা ফিরিয়ে দিন। যান। না, কিছুতেই যাবে না, কারণ ও বাড়ি থেকে এরা যদি কোনো ষড়যন্ত্রের শিকার হন, তার দায়টা কি হবে বলতে পারো? এই মেয়েটার মুখটা দেখে তোমরা কি বুঝতে পারছো না? ওর মুখে কি কোনো ষড়যন্ত্রের ছবি তোমরা দেখতে পাচ্ছ? ঘরে ঘরে যখন বউ এসে শ্বশুর শাশুড়িকে ছেলেদের কাছ থেকে আলাদা করে দেয়, তখন এই মেয়েটা এসে তার শ্বশুর শাশুড়িকে তার স্বামীর সঙ্গে মিলিত করার চেষ্টা করছে। এরপরেও কি তোমরা বিশ্বাস করবে না? আমাদের মনের ঘরে ছেলের বউয়ের জায়গায় আমরা যে তোমাকেই বসিয়ে নিয়েছি মা, আর আমরা কাউকে চাই না। ভুল বাবা, ভুল বাবা। এই আসলের জন্য মন ছটপট করছিল, তাই নকলকে নিয়ে মনকে সান্ত্বনা দিয়েছেন। যান বাবা যান, এই কল্পনার স্বপ্নকে ভুলে গিয়ে এই বাস্তবের স্বর্গকে মেনে নিন। যান বাবা যান। ওরে মা, আর জন্মে তুই আজ নিশ্চয় আমার নিজের মেয়ে ছিলি রে। তাহলে কেউ তো বুঝলো না যে বাবা যখন তার ছেলেকে শাসন করে, তখন তার হাতের লাঠির আঘাতের অর্ধেকটা তার নিজেই গায়ে লাগে। আচ্ছা মানদা, আমি এখন কি করব বলো তো? সুভাষকে যদি ক্ষমা করতে না পারি, তাহলে আমার এই বুকের জ্বালাটা তো কোনোদিন বলুন মা, বলুন। চুপ করে থাকবেন না।
আমার তো কোনো দোষ নেই, আমি তো কোনো দোষ করিনি। তবু কেন আপনাদের এই সংসারের ব্যভিচারের বোঝাটা আমাকেই বইতে হবে বলুন তো মা? আমার কিছু বলার নেই। ওই মানুষটা আমার জীবন্ত দেবতা, আমার ধর্ম। ওই মানুষটার মন যেখানে গিয়ে শান্তি পাবে, জ্বলন্ত আগুন হলেও আমি হাসতে হাসতে সেই আগুনে ঝাঁপ দিতে পারবো। তাহলে আসুন বাবা, আসুন মা, আপনারা ওই ঘরে গিয়ে আমার সাথে একসাথে থাকবেন। আর ওই ঘরে যাওয়ার পর আমি প্রথম আপনাদের পায়ে হাত দিয়ে ছুঁয়ে প্রণাম করব। আসুন মা, আসুন বাবা, আসুন। আজ আমার বুক থেকে একটা পাষাণ নেমে গেল। তার জন্য বাপ হয়ে তোর পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতে পারবো না রে মা। বাবা, কিন্তু অন্তরের ঐশ্বর্যকে তোর বাবা, আমি মনে মনে প্রণাম করে যাচ্ছি রে মা। আমি মনে মনে প্রণাম করে যাচ্ছি। আসুন, আসুন বাবা, আসুন মা, আসুন। আমি যাই, আমি আমার ছেলে বউ সংসারটা সাজিয়ে দিয়ে আসি। তুই তোর এসো সুস্বাগতম। এটা কি করলে চম্পা? এটা কি করলে? কেন ওদের জোর করে বাবু বাড়িতে পাঠালে? কারণ মনে মনে ওরা এটা চাইছিলেন। ওরা চাইছিলেন যে ওদের ছেলেকে কেউ ওদের বুকে ফিরিয়ে দিক। বাইরের মানুষ হয়ে তুমি কেন সেই দায়িত্ব নেবে? কেন এদের বাড়ির আলমারির চাবি তুমি আঁচলে বাঁধবে? কেন আমার হয়ে ভাড়ার টাকাটা মিটিয়ে দেবে? ভুল করে ফেলেছি গো, আমি ভুল করে ফেলেছি। আমি অভিনয় করতে করতে নিজেকে তোমার সত্যিকারের বউ বলে ভাবতে শুরু করে দিয়েছি। আমি ভুলে গেছি যে আমি একজন বাইজি। বাইজি কারো বউ হতে পারে না, বাইজি কারো ভালোবাসা পেতে পারে না, বাইজির আন্তরিকতাকে কেউ বিশ্বাস করে না। তোমার আন্তরিকতায় আমার এতটুকু অবিশ্বাস নেই চম্পা। আর সে মিথ্যে সম্পর্কে শরীরে আন্তরিকতার অলংকার পরে কি লাভ? দুদিন পরেই যে সম্পর্কটা ভেঙে শেষ হয়ে যাবে। বলো না, বলো না উদাস, বলো না। শেষের কথা ভাবতে আমার যে বড় ভয় হয় উদাস। আমি জানি আমি ঘর পাবো না, সংসার পাবো না। দুদিনের এই অভিনয়ের আসরটাই আমার জীবনের একমাত্র পাওনা। তবু তবু তুমি এই অভিনয়টাকে কেন একটুখানি বাস্তবে রঙে রাঙিয়ে দিতে পারো না? কেন উদাস, কেন? কারণ বাস্তবের কষ্টের চেয়ে ভুল ভাঙার বেদনাটা চেয়ে অনেক বেশি চম্পা। আমি হয়তো রূপাকে বিয়ে করব, দুদিন পর হয়তো তাকে বিয়ে করব। আমি জানি, আমি জানি উদাস, আমি জানি দুদিন পরে আমার এই সাজানো গোছানো সংসারটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। কিন্তু উদাস, আমি চলে গেলেও আমার কথা কি তোমার একবারও মনে পড়বে না? বলো না উদাস, বলো না, বলো না। তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। তোমাকে দেখেই তো আমি জীবন নারকের মানে বুঝেছি, নিজেকে চিনেছি, নারীকে চিনেছি। মিথ্যে বলছো তুমি। তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না। বুঝে কি লাভ? তুমি আজ এসেছো, কাল চলে যাবে। দুদিনের আশ্রয় দাতা ছাড়া আমি তোমার কি চম্পা? তুমি তুমি আমার কি? আমি তো তা জানি না উদাস। তবে এইটুকু বলতে পারি, হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো।
ক্ষমা নেই ইউসুফ, এত বড় অন্যায় করার পর কোনো ক্ষমা নেই। কি করবো কিশোরদা? ওই ট্যানের কামরায় যে সালা খচ্চর থাকবে তা আমি বিলকুল আন্দাজ করতে পারিনি। না পারলে আমার সঙ্গে কারবার করতে আসবে না। মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত আমার চাল পাতা, তবুও এও জানি কিশোরদা অনেক বড় বড় মাল পুলিশের লাইনে পড়েছে, কিন্তু আপনার নামটা এখনো ওদের খাতায় পৌঁছেনি। তোমার জন্য মুম্বাইয়ের পার্টি আমার 5 লাখ টাকার পেমেন্ট আটকে দিয়েছে। এখানকার পুলিশ যে ছিল বেকার বেকার আমাকে ধরে নিয়ে গেল, তবে হ্যাঁ কোনো কেস দিতে পারিনি। আজ সকালে বেকসুর খালাস হয়ে এলাম। চম্পা কোথায়? কোথায় রেখে এসেছে চম্পাকে? আপনাদের পাশের বাড়ি। পাশের বাড়ি? নামে আছে। পাশের বাড়ি কি নাম? কাদের বাড়ি? নাম ঠিকানা তো বলতে পারবো না দাদা, রাতের বেলায় অন্ধকারে ঢুকে পড়েছি। তবে হ্যাঁ কলতাটা চেনা আছে। তাহলে শোনো ইউসুফ, ওখান থেকে তুলে এনে তুমি তোমার নিজের ঠেকে রেখে দাও। ওকে মুম্বাই নয়, ডাইরেক্ট দুবাই পাঠাবো। দুবাই দাদা সেই ভালো, একবারে ডাইরেক্ট কাম করলে দাম অনেক পাবেন। জিনিসটা একেবারে এক নাম্বার আছে। তাই তো ওকে দেখার পর থেকে আমার এই বুকে মাতন লেগেছে, মাতন। ভাবছি মাস খানিক রেখে ওকে নিয়ে একটুকু মজা নেওয়া। না দাদা, একেবারে চিবড়ে আপনার 5 লাখ টাকার লোকসানটা একবারে চুষিয়ে নেন। কিন্তু আবার যদি কোনো লাভ না হয়, আমি তোমাকে দ্বিতীয়বার ক্ষমা করব না ইউসুফ। ইউসুফ খানকে কেউ চোখ রাঙে কথা বললে না কিশোরদা, কারণ বাদ চলার আগে তার হাতের ছুরিটা চলে যায়। পাগলা রে, মানুষ চিল্লি না। ওই সব ছুরির খেলা শেষ, এখন আমি বন্দুক নিয়ে খেলা করি। বন্ধু না 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 স্যার, ওটা পকেটে রাখুন। বাড়িতে বাইরের লোকজন আছে, কেউ দেখে ফেলে দুজনেই বিপদে পড়ে যাবেন। অনেক কিছু ভাবনা করবেন না ভাই, দুই দোস্তের মধ্যে একটু হাসি মজাক হচ্ছিল। চলি কিশোরদা, লেকিন এই ছুরির কথাটা
যাত্রা। ইউসুফ খান নামটা যেন চেনা চেনা মনে হচ্ছে। লোটো কি বলো তো? সেটা তোমার কোনো জানার দরকার নেই। দরকার আছে। তোমার কাছে কে আসছে না আসছে সেই খবর না রাখলে শেষকালে হয়তো আমি এই বিপদে পড়ে যাব। তা জানি না, তবে পেছনের কাছে শুনেছি ইউসুফ খান নামে একটা মাল নাকি তলাটে মেমোর সেখানে মাঝে কারবার করে। তাই নাকি? তাহলে তুমি তো অনেক খবর রাখো মহিম। খবর না রাখলে তোমার মতো শয়তানের সঙ্গে কাজ করব কি করে? তুমি আমাকে শয়তান বলছো মহিম, অথচ আমি তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি। যে ভাই একদিন জলে ডুবে মারা গিয়েছিল। সেদিন যে বললে তোমার ভাই কলেরা হয়ে মরেছিল। আরে ওটা তো মেজো ভাইয়ের কলেরা হয়েছিল, আর ছোট ভাই জলে ডুবে মরেছিল। তাই নাকি? তাই তোমার আর ক ভাই আছে বলো তো, হিসেবটা ভালো করে মুখস্থ করে রাখি। আর কোনো ভাই নেই, তুমি এই আমার মেজো ভাই আর তুমি এই আমার ছোট ভাই। তাহলে সেই ভাইকে বিশ্বাস করে সব কথা বলছো না কেন? বলো না ইউসুফ খান কেন এখানে এসেছিল। বলবো মহিম, আগে ওই মামার সম্পত্তিটার কারখানাটা হাতে এসে গেলে তোমাকে আমি সব বলবো। স্যারকে এত সহজে খতম করা যাবে না। বুড়োটা বোধহয় আমাকে সন্দেহ করা শুরু করছে। শালা কিছুতে ওষুধ খেতে চাইছে না। না চাইলে ওষুধগুলো খাবারের সঙ্গে মিশিয়ে দাও, ওই শালার কায়দাবাজি একেবারে বন্ধ হয়ে যাবে। বন্ধ। এখন থেকে এই বাড়ির সদর দরজা সব সময়ের জন্য বন্ধ থাকবে। তাই তো আমি মেন গেটে তালা চাবি ঝুলিয়ে দিয়ে এলাম। ছি 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 ছি। আপনি আবার কষ্ট করে গেট বন্ধ করতে গেলেন, তার জন্য তো আমাদের ওই দারোয়ান আছে নাকি? তুমি দেখছি কোনো কিছুই খবর রাখো না। আজ 7 দিন হলো আমরা এখানে এসেছি, পরের দিন থেকে তোমাদের দারোয়ান ডুব মেরেছে। তাই তো গেটের সামনে টুল পেতে বসে আছি। আরে অত ভয় পাবার কিছু নেই মেসমশাই, আমরা আছি তো। তোমরা তো বাইরের লোক। এটা হচ্ছে আমার কুটুম বাড়ি। এই তো একটু আগে একটা সন্ডা মার্কা লোক বোধহয় তোমার সাথেই দেখা করতে এসেছে। আরে কাকে কি বলছেন? আমার সঙ্গে গুন্ডা বদমাশের কোনো সম্পর্ক নেই। আমি এখানে নার্সের কাজ করতে এসেছি। উল্টা পাল্টা কিছু কথা বললে আপনার ওই কাজের ইয়েতে আমি লাথি মেরে চলে যাব। কথাটা মাথায় রাখবে। যাক বুঝলে কিশোর, হ্যাঁ। এই গেটের সামনে আমি মানি ব্যাগটা কুড়িয়ে পেলাম। দেখো তো এটা কার বলতে পারো? কই দেখি মিস্টার সুশোভন ঘোষ। ও মিস্টার ঘোষের এই মানিব্যাগটা, হ্যাঁ ওটা আমি ওকেই দিয়ে দেবো। হ্যাঁ না ওই মানি ব্যাগটা তুমি আমায় দাও। আমি দিয়ে দিতে পারবো। কি যেন নাম বললে? সুশোভন ঘোষ। হ্যাঁ বাবা, সুশোভন ঘোষ। উনি জলের দরে আমার শ্বশুর বাবাকে কারখানাটা বিক্রি করে দিতে চায়। আর আমি হবো ওই কারখানার জেনারেল ম্যানেজার। খুশির খবর রে, মাথা ঠান্ডা রেখে কারখানা চালাবি। অনেক বড় দায়িত্বের কাজ। আমার আশীর্বাদ থাকলে আমি সবাই কাজই করতে পারবো। এই কাগজে একটা সই করে দাও না। এসব আবার কিসের কাগজ রে? ওই যে কারখানাটা সুভাষের নামে হচ্ছে না, ওই বাবা হিসেবে আপনার একটা সই আর কি। হ্যাঁ, লাগবে আমি জানতাম। তোমরা যতই এই বাপ ছেলের সম্পর্ককে অস্বীকার করো, ওই সরকারের খাতায় না বাবার নামটা সবার আগে। কই দে কোথায় সই করতে হবে দে। বাবা খুব সুন্দর। হ্যাঁ, এটা তাহলে আমার কাছে থাক। এটা আমি কোর্টে গিয়ে যা করার কাল সকালে তাই করবো। হ্যাঁ স্যার। বলে আপনার মুখে না কোর্ট কাছারি কথা শুনে পুরো আনন্দ পাই স্যার। বলে নতুন করে সর্বনাশের কাজ ষড়যন্ত্র হচ্ছে। আমার এই কি বলছো বাবা? বুঝলি না? ছিলাম ইঞ্জিনিয়ারের বাপ, এবার হবো জেনারেল ম্যানেজারের বাপ। কত বড় সর্বনেশে কথা বল। ও তাহলে আপনি
বুঝি সুভাষের বাবা জগাই মন্ডল? কি এদের হাতে কি জবাই হতে এসছেন? জবাই জবাই হবো মানে? জবাই হবো মানে? সরি 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 সরি, জবাই না জবাই না, জগাই 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 মন্ডল। মানে আপনি তো জগাই মন্ডল? না, আমি মাধাই, মাধাই মন্ডল। বাবা 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 বাবা, নামটা শুনে না বড় আনন্দ পাইছে, বুঝলেন তো? মানে যেন একটা কচি মুরগি। লে হালুয়া, এ যে মানুষকে আবার মুরগি বলছে রে। উকিলের কাছে না মানুষ মাত্রই কচি মুরগি। না 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 উকিল বাবু, আমি কিন্তু আপনার মুরগি নই। সে পাওয়ার অফ পেটানির কি হলো উকিল বাবু? এই যে কাগজপত্র সব এক্ষুনি না বাবুর হাতে সব বাসটা দিয়ে যাবো। কি বললেন? মিথ্যে বলিনি স্যার, মিথ্যে বলিনি স্যার। মানে নিজের ধন পরের হাতে তুলে দেওয়া আর নিজের হাতে ওরে বাবা কি ব্যথা! কি বলেন জগাই মন্ডল? জগাই মন্ডল উপরে। ও ওপরে ওপরে মানে? জগাই মন্ডল হচ্ছেন আমার বাবা, তিনি অনেক দিন হলো উপরে উঠে গেছেন। ও তাহলে আমি বরং না ওই ওপরে ওপরে গিয়ে পাক করে বসে যায় নাকি? জগাই মদাইয়ের হিসাবটা এখানেই পড়ে থাক, উপরে পাক পড়ে যায়। তুইও উপরে যা সুভাষ, ওই মিষ্টান্ন ঘোষের খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা তুই গিয়ে দেখ। না, কাউকে উপরে যেতে হবে না, সবার খাওয়া দাওয়া শেষ। বাবা এক্ষুনি মিস্টার ঘোষকে নিয়ে নিচে নেমে আসছে। তোমার শাশুড়ির হাতের রান্না বান্না কেমন লাগছে মা? অপূর্ব লাগছে বাবা, অপূর্ব। এতদিন পর এ ঘরে আমার মায়ের হাতের রান্নার মতো একটা রান্নার স্বাদ পেলাম, অপূর্ব লাগলো বাবা। তা তো লাগবে। রান্নার ব্যাপারে আমার মা বড় বড় হোটেলের নাক কান কেটে দেবে। কিন্তু তাই বলে আপনারা আমার মা এমনি কেন করতে গেলে বলুন তো? আপনারা কিছুদিনের জন্য এই বাড়িতে এসেছেন, কিন্তু মা তাই বলে কষ্ট করে রান্নাঘরে গিয়ে রান্না করতে গেল কেন? আমার আবার কষ্ট কি রে মা? আমি তো বাড়িতে দুবেলা নিজের হাতে রান্নাই করি। কিন্তু মা আপনারা এই বাড়িতে কিছুদিনের জন্য অতিথি, কেউ বাইরের লোক দেখে ফেললে কি মনে করবে বলুন তো? তাতে কি আসে যায় মা? আরে বাবা, 7 দিন হলো তোমাদের বাড়িতে কাজের লোকটা আসছে না, তাই আমি সবকিছু করছি, এতে অসুবিধাটা কোথায়? আর আমি অসুবিধা না দেখলে কে দেখবে? আসুন 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 মিস্টার ঘোষ, তাহলে সব কাগজপত্র আমি পাকা বলে ধরে নিতে পারি তো? আমি তো মনে মনে ঠিক করে ফেলেছি। আচ্ছা, আমার কারখানাটা আপনার জামাইয়ের হাতে তুলে দেবো। কথা ছিল স্যার, দেখুন তো এই মানি ব্যাগটা কি আপনার? দেখি দেখি, এটা তো আমারই মানি ব্যাগ। আশ্চর্য, ওনার মানি ব্যাগ তোমার কাছে গেল কি করে? ওই গেটের কাছে না, ওনার গাড়ির সামনে আমি কুড়িয়ে পেয়েছিলাম। ও কখন যে পড়ে গেছে আমি একদম টেরেই পাইনি। স্যার কাইন্ডলি টাকাগুলো একটু গুনে নেবেন, ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনাদের এখানে পড়েছিল বলে ফেরত পেলাম। আমার বাড়ির দারোয়ানের হাতে পড়লে এতক্ষণ হওয়া হয়ে যেত। এ নিন স্যার, এটা 100 টাকা রাখুন, বক্সি। ওকে বক্সে দিতে হবে না, আপনি বোধহয় ভুল করছেন। উনি উর্মিলা, উনি যখন একবার বলে ফেলেছেন তখন আর কথা বলাস না। হ্যাঁ মা, আমি যে একজন দারোয়ান সেটাই আমার গর্ব, হো নিয়ে আমার কোনো কিছু ইয়ে নেই। তাহলে টাকাটা নিতে লজ্জা পাচ্ছেন কেন? উনি তো খুশি হয়ে দিচ্ছে। রেখে দাও রেখে দাও, তোমার অসময়ে কাজে দেবে। আমি জীবনে কোনোদিন কোনো কাজের জন্য ঘুষ নিইনি আর বকশিসও নিইনি। গুড গুড, ভেরি গুড। আজকালকার কাজের মানুষের মধ্যে এত সততা কিন্তু দেখা যায় না। আসলে আপনি ওর পরিচয়টা জানেন না। আসলে উনি হচ্ছেন উর্মিলা, উনি এখন এখানে ব্যবসার কথা বলতে এসেছেন, এখন ওসব বলার দরকার কি?
বলুন স্যার, খাওয়া দাওয়াটা কেমন হলো? অসাধারণ। তাই? এরপর একটা পান হলে একেবারে সোনায় সোহাগা হতো। আমি নিজে হাতে আপনার জন্য পান নিয়ে এসেছি স্যার, এই নিন। বাহ, চমৎকার। তাহলে কি রান্না বান্না কি তুমিই করেছিলে নাকি? হ্যাঁ, আপনার ভালো লেগেছে স্যার? দারুণ, অসাধারণ। আমি তো ভাবছি সামনের সপ্তাহে আমার মেয়ের জন্মদিন, তাই মিস্টার সরকারকে বলে আমি আপনাকে আমার বাড়ি রান্নার জন্য নিয়ে যাব। সুভাষ রাজি থাকলেই আপনি নিয়ে যেতে পারেন। না, সুভাষ রাজি থাকলেও উনি কারো বাড়িতে রান্না করতে যাবেন না। কেন? তার জন্য ওকে আমি টাকা দেবো। আপনি ভুল করছেন। উনি এই বাড়ির রাঁধুনি নন, উনি এই মানুষটার স্ত্রী। এই বাড়িতে যদি দারোয়ানের বউ রান্না করতে পারে, তাতে যদি ক্ষতি না থাকে, তো আমার বাড়িতে কিসের আপত্তি? রান্নার কাজ করলেও কেউ রাঁধুনি হয় না স্যার। ওই ভদ্র মহিলাই হচ্ছেন আপনাদের এই সুভাষ মণ্ডলের মা। তার মানে আপনি? আরে সরকারি অফিসে দারোয়ানের কাজ করা ফোর্থ ক্লাস মানুষটাই হচ্ছে সুভাষের বাবা। আমাকে এইভাবে অপমান করলে আমি কিন্তু জানতাম না। আমিও তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাইছি বাবা, ওনারা তো তোমার এখানে তোমাদের পরিচয় ভিক্ষা নিতে আসেননি, তুমি নিজেই উর্মিকে পাঠিয়ে ওনাদের এই বাড়িতে নিয়ে এসেছো। কিন্তু কিন্তু আমি আমি ওনাকে বারবার সেই ভুলটা ধরিয়ে দিলেও ওনারা কিন্তু একটা ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছিল, কিছুতেই ওরা বুঝতে পারেনি। আমি সব কিছু বুঝতে পেরেছি মা। তাই তাই আমি কারখানার মালিক বা দারোয়ানের চাকরি করলেও আমরা দুজনেই সমান। সেই আমরা দুজনেই সন্তানের বাবা, আর সেই পরিচয়ে আমরা দুজনেই সমান। তাই তাই আমি আপনাদের দুজনের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। বলুন মিস্টার সরকার। কোনোদিনও হবে না যে মানুষ তার নিজের মা বাবার সম্পর্ক টিকে রাখতে পারে না, তার সঙ্গে ব্যবসার সম্পর্ক দূরে যাক। কিন্তু কারখানা তো আপনি সুভাষকে নয়, আমাকে বিক্রি করতে চেয়েছেন। যে নিজের পরমাত্মীয়র সঙ্গে ঝি চাকরের মতো ব্যবহার করে, তার সঙ্গে ব্যবসা সম্পর্ক তো দূরে যাক। কেন 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 তোমরা নিজের এইভাবে নিজের ছেলে জেনারেল ম্যানেজার হওয়ার পথে বাধা দিলে? তোমরা কি মানুষ না মা বাপ না? ঠিক বলেছেন স্যার। আপনার ছেলে যদি আপনার সঙ্গে এরকম ব্যবহার করত, তাহলে বাপ মা নামের মাহাত্ম্যটা আপনারা বুঝতে পারতেন স্যার। কেন কেন সুভাষ আপনাদের জন্য কি করেনি? এই বাড়িতে নিয়ে এসে রাজার হালে রেখেছে। কেমন রাজা হালে রেখেছে সেটা ওনারা বুঝতে পারলো, আমি বুঝতে পারছি। তাই তো ওনারা এই বাড়িতে আসার পরের দিন থেকে রাঁধুনি আর দারোয়ানকে তোমরা ছাড়িয়ে দিয়েছো। তুই কি বলছিস দাদা? কিন্তু বাবা যে আমাকে বলেছিল আমাদের ঘরের কাজের লোকেরা কিছুদিনের জন্য না বলে ছুটি নিয়ে চলে গেছে। তাদের কর্ম আমার অসুস্থ হয়ে গেছে। এই মানুষটা সত্যি সত্যি তো একটা দারোয়ান। দারোয়ান তুই কাকে বলছিস? দারোয়ান বলে কাকে তুই ছোট করতে চাইছিস রে সুভাষ? আরে ওই ওপরওয়ালা ভগবানও তো একজন দারোয়ান। সে স্বর্গের দরজায় প্রতিনিয়ত বসে আছে, এই পৃথিবীতে আসা যাওয়া মানুষগুলোর পাপের হিসাব রাখছে, পুণ্যের হিসাব রাখছে, আসা যাওয়ার হিসাব রাখে। চুপ করো। তোমার পেটে পেটে যে এত দুষ্টুমি ছিল তা আমার জানা ছিল না। এই দিনটা দেখার জন্যই কি মানদা আমাদেরকে ভগবান এখনো বাঁচিয়ে রেখেছে? না রে না, তোর মায়ের পেটের গর্ভের আবর্জনা আজ থেকে 30 বছর আগে এই পৃথিবীতে নেমে এসেছে, আর আমরা সেই গর্ভের আবর্জনার নাম দিয়েছি সন্তান। সন্তান সন্তান। আপনাদের কাছে ক্ষমা চাওয়ার কোনো ভাষা আমার জানা নেই, তবু আমি আপনাদের জোরাত করে অনুরোধ করছি, আপনারা এখান থেকে চলে যান। কারণ ওই শয়তানের মন্দিরে কখনো
মানবতার মূর্তি প্রতিষ্ঠা হয় না, কোনোদিনই না। হ্যাঁ মা, বাবা, এর জন্য দোষী আমি। আমি অনেক আশা নিয়ে আপনাদেরকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। যদি পারেন এই হতভাগী মেয়েটিকে ক্ষমা করে দেবেন মা, ক্ষমা করে দেবেন। না রে মা, না। ওরে মা, ছেলের মাতৃত্বকে অস্বীকার করলেও তোকে আমি আমার মেয়ে বলেই মেনে নিলাম। আমার ঘরের দরজা তোর জন্য চিরদিনের মতো খোলা থাকবে রে মা, খোলা থাকবে। তবু আমি সেই দিন ওই বাড়িতে যাবো মা, যেই দিন এই মানুষগুলো সর্বহারা ভিখারি হয়ে আপনাদের পা ছুঁয়ে ক্ষমা চাইবে। সেই দিন আমি ওই বাড়িতে যাবো মা, যাবো। না মা, উর্মিলা নয়, উর্মিলা নয়, এ গ্রাম